প্রদর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে পাওয়ার বাই বিএসবি ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজও আমরা কথা বলবো যে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে, কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং শিক্ষকদের যে প্রত্যয় স্কিম নিয়ে যে একটা আন্দোলন চলছে, সে দুটি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। এছাড়াও অন্য কোনো সময় যদি আরও বেশি সময় থাকে তাহলে আমরা অন্য কোনো বিষয়ে যাবার চেষ্টা করব। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন রাজনীতিবিদ, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি, তিনি রয়েছেন আমাদের সাথে। আরেকজন রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব প্রণব সাহা রয়েছেন আমাদের সাথে। আমরা অনলাইনে যুক্ত করে নিচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোতাহার হোসেনকে আমরা অনলাইনে যুক্ত করছি, এবং একই সাথে যেহেতু শিক্ষার্থীদের একটা আন্দোলন চলছে কোটা সংস্কার নিয়ে, সে কারণে একজন শিক্ষার্থী যিনি আন্দোলনের মাঠে রয়েছেন, রাফিয়া রহনুমান রিদি, সমাজবিজ্ঞান বিভাগের 14 বর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাকেও আমরা আমাদের সাথে আজকে যুক্ত করেছি। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের আলোচনার বিষয়টা কোন দিকে যাবে, কী নিয়ে আমরা কথা বলবো, এবং আজকে বা গত 5-7 দিন থেকে যে ধরনের একটা উত্তাল পরিস্থিতি পরিবেশ চলছে, এবং বিশেষ করে আজকে দেখে যে শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করেছে, তাদের যে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন, সেটা নিয়ে আমরা দেখতে পেয়েছি। আমি সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর মোতাহার হোসেন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা প্রথমে আলোচনাটা শুরু করতে শিক্ষার্থীদের এই যে একটা আন্দোলন চলছে সেটা নিয়ে, এবং এই আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আমি জনাব গোলাম মাওলা রনি, আপনি আইন প্রণেতা ছিলেন, সংসদে নেই, আবার কবে আসবেন আপনি ভালো বলতে পারবেন, বা আপনার দল ভালো বলতে পারবে, কিন্তু নেই এটি তো সঠিক, আপনি এখন সংসদে নেই, আইন প্রণেতা হিসেবে নেই। কিন্তু এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, এবং এই আন্দোলনকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন এটা আদালতের ব্যাপার, সাবজুডিশিয়াল একটা ম্যাটার, এবং আজকে দেখেছি আবার এটা বলা হচ্ছে এটা অতি দ্রুতই ওনারা পর্যবেক্ষণ করছেন, সরকারের পক্ষ থেকে ওবায়দুল কাদের সাহেব বলছেন শিক্ষকদের এবং শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা পর্যবেক্ষণ করছেন, এটার একটা সমাধানের পথ বেরিয়ে যাবে। তাহলে এই যে গত কয়েকদিন থেকে এবং আগামী কয়েকদিন চলবে সেটি আমি জানি না, তো সমাধানের পথ আগে খোঁজা হয়েছিল না কেন, বা হয়নি কেন, বা শিক্ষার্থীদের এই আন্দোলনের যুক্তিকতা কতখানি আপনি যুক্তিযুক্ত মনে করেন? না, প্রথমত যে শিক্ষার্থীদের যে আন্দোলন, এখানে এমনকি আওয়ামী লীগের যারা কট্টরপন্থী তাদেরও এখানে সমর্থন না দিয়ে উপায় নেই। এখানে কোটার সংখ্যা নিয়ে, পরিমাণ নিয়ে কম বেশি বিতর্ক থাকতে পারে। এখানে মূল ব্যাপার হলো যে মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটমেন্ট দিয়েছিলেন বিগত 2018 সনে যে একটা কোটা বিরোধী আন্দোলন হলো, তার প্রেক্ষিতে কোটা প্রথা বাতিল করে তিনি একটা সিদ্ধান্ত দিয়েছিলেন, এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে ছাত্র ছাত্রীরা আপন মনে, খুশি মনে ঘরে চলে গেছে, এবং সেই আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন তারা অনেকে এখন জাতীয় রাজনীতিতে বেশ আলোচিত। এখন সেই 2018 সনের পরে হঠাৎ করে কোর্টের একটা রায়ের মাধ্যমে এটি যখন সামনে চলে এসেছে, সঙ্গতির কারণে ছাত্রীরা বিক্ষুব্ধ হয়েছে, এবং তাদের এই যে বিক্ষোভ, এই বিক্ষোভ অত্যন্ত যৌক্তিক। এখানে আইনগতভাবে আপনি সাবজুডিস বা অন্য যে কথাই বলেন না কেন, এটা তাদের কোনো প্রবোধ দেবে না, এটা বাড়তেই থাকবে। এটির রাজনৈতিক সমাধান, বিকজ পুরো বিষয়টি রাজনৈতিক। এখন আপনি মুক্তিযোদ্ধাদের কোটা, সেটি নিয়ে ছাত্রছাত্রীরা কোনো কটূক্তি করছে না, তাদের বক্তব্যটা হলো যে মুক্তিযুদ্ধ যিনি করেছেন তার অবদান আমরা শ্রদ্ধা ভরে স্বীকার করি, তার সন্তানের পরে তার সন্তান, নাতি পুতি যারা আছেন তারাও এটা সুবিধাভোগী হবেন। তো হোয়াট ইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য লিবারেশন ওয়ার? যখন এই প্রশ্ন তারা করছে, করার পর নিজেদের মধ্যে থেকেই এটার কোনো জবাব কিন্তু পাওয়া যাচ্ছে না, এটা ইন্টারনালি। তো ফলে এই যে বিষয়টি, মুক্তিযোদ্ধার সন্তান বা অন্য যা কিছু আছে, এই কোটার সাথে যা কিছুই জড়িত, আওয়ামী লীগের একটা পলিটিক্যাল কমিটমেন্ট আছে, একটা পলিটিক্যাল গোল আছে। এই গোলের কারণে দেখা গেল যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্তটা কোর্টের মাধ্যমে 4 বছর আসছে, হয়তো একেবারে এটা নির্ভেজাল আদালতেরই একটা সিদ্ধান্ত, বা এর মধ্যে কোনো রকম আওয়ামী লীগের কোনো চালাকি নেই, কিন্তু বাস্তবতা হলো জিনিসটা এমনভাবে উপস্থাপিত হয়েছে যেটি সাধারণ ছাত্র সমাজ বা জনগণ জিনিসটা মানতে পারছে না। ফলে এই বিষয়টি নিয়ে এখন রাজপথ নিতান্ত চালাকি শব্দটা বলতে কি মিন করছিলেন? মানে এখানে মূল ব্যাপারটা হলো যে একটা সুন্দর কথা আছে রাজনীতিতে, রাজা কখনো মিথ্যা বলেন না। আচ্ছা, রাজা কখনো মিথ্যা বলেন না, অর্থাৎ যিনি প্রধান ব্যক্তি হবেন, মানে হাকিম নড়ে তো হুকুম নড়ে না, আমাদের যেমন আঞ্চলিক ভাষায় বলে, তদ্রূপ ব্রিটিশ লতে একটা কথা আছে, রাজা কখনো মিথ্যা বলেন না। তো মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটমেন্ট করেছেন টু দ্য নেশন যে কোটা বাতিল করা হবে, দ্যাট ইজ ফাইনাল, এরপর আর কোনো কথা নাই, রাজার হুকুম।
তো এরপরে যখন সেটা যে কোনো ফর্মেই আসছে, কোর্টের মাধ্যমে আসছে বা একজনে রিট করেছে, এখন এটা আমি ধরে নিলাম যে একেবারে 100% সত্য, একজন নিরপেক্ষভাবে মুক্তিযোদ্ধার পক্ষের একটা লোক কোর্টে একটা রিট করেছে, কোর্ট সব কিছু বিচার বিশ্লেষণ করে একদম 100% জেনুইনলি একটা রায় দিয়েছে। কিন্তু কি হচ্ছে, এই যে আমাদের যে রাজনীতি, রাজার অসম্মান হবে কিনা? না, রাজার অসম্মান এখানের সাথে তো বর্তমান তো প্রধানমন্ত্রী রাজা নন, আমি কথাটা উদাহরণ হিসেবে এখানে করলাম যে পলিটিক্যালি যিনি প্রধান ব্যক্তি হবেন, সরকার প্রধান হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, তার কমিটমেন্টের একটা দাম থাকবে, সব জায়গায় দাম থাকবে। কিন্তু আমাদের দেশের যেটা হচ্ছে, যে কোনো কারণে হোক, এটা শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি, জামাত থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই আমরা জনগণের মধ্যে সেই যে সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠতা, কমিটমেন্ট রক্ষা করার যে দৃঢ়তা, এটা আমরা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারিনি। সকালে এক কথা, বিকালে এক কথা। তো এই যে অবিশ্বাস শুরু হয়েছে, সেই অবিশ্বাসটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। যেটা তরুণ মন, এখন যারা আসছে তাদের বয়স কত হবে, 18 থেকে 30-এর মধ্যে, আর ধরেন 27-28-এর মধ্যে, ঠিক এই সময়টাতে, অর্থাৎ 27 বছর বয়সে নেপোলিয়ন বোনাপার্ট ওয়াজ দ্য এম্পারার অফ ইউরোপ। তিনি সমস্ত মানে ফ্রান্স দখল করে, ইটালি দখল করে, একের মিশর পর্যন্ত দখল করে ফেলেছেন 27 বছর বয়সে। নেপোলিয়ন বোনাপার্টের পরে আপনি জুলিয়াস সিজারের একই অবস্থা। আপনি যদি ধরেন ওই যে আপনার বিশ্ববিজয় আলেকজান্ডার, 27 বছরের মধ্যে তার পৃথিবী জয় শেষ হয়ে গেছে। তো সেই 27 বছরের টকবগের তরুণরা শাহবাগে লাফাচ্ছে, আর আমরা তাদেরকে মনে করছি অবধ শিশু। আমরা নিজেরা শিশু যারা মনে করছি, বিকজ আজ থেকে 5000 বছর আগে অর্জুনের বয়স কত ছিল, যুধিষ্ঠিরের বয়স কত ছিল। মুক্তিযুদ্ধ নিয়ে কোথায় চ্যালেঞ্জটা, কোথায় যে চ্যালেঞ্জটা কথা একটু বলতে জি, মানে মুক্তিযুদ্ধের যে কোটা নিয়ে বা তাদের প্রতি সম্মান দেখানো নিয়ে চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে দেখেন? না না না, এখানে চ্যালেঞ্জ সরকারের চ্যালেঞ্জ। মূল ব্যাপারটা হলো যে যারা কোটা বিরোধী আন্দোলন করছে, তারা এটা কিন্তু প্রথমে সংস্কার চেয়েছিল, যে এটা সীমিত পরিসরে থাকুক, যেমন মেয়েদের একটা কোটা থাকুক, অনগ্রসর জাতিদের একটা কোটা থাকুক, জেলা পর্যায়ের একটা কোটা থাকুক, প্রতিবন্ধী থাকুক, সমস্ত কিছু থাকুক, কিন্তু এটা 56% হতে পারে না বা 58% হতে পারে না, মোর দ্যান 50% হতে পারে না। তো ওই জায়গাটাতে দেখা গেল যে তারা চেয়েছিল সংস্কার, কোটা বিরোধী আন্দোলনটা ছিল সংস্কার আন্দোলন। সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী অভিমান করে যা এখন সব বাদ দিয়ে দিলাম। কিন্তু সেটা আবার যখন পরবর্তীতে কালে দেখা গেল যে সরকারের ইন্টারনাল অনেকগুলো চাপ আছে, দেখা গেল মেয়েরা সেভাবে আসেনি, যেটা প্রধানমন্ত্রীর ভাষণে দেখা গেল, বা ওই বিভিন্ন জাতিগোষ্ঠীতে আসেনি, সরকারের মধ্যে একটা চাপ তৈরি হয়েছে, বা ইন্টারনালি এক্সটার্নালি একটা সরকার তো আর জেনাতন ব্যাপার না, সেখানে অনেক কিছু থাকে। তো সব মিলিয়ে এই যে এখন যা কিছু একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটাকে এখন কোর্টের দোহাই দিয়ে সমাধান করা যাবে না, এটাকে পলিটিক্যালি সমাধান করতে হবে। দোহাই কে দিচ্ছে? কোর্টের দোহাই সরকারই দিচ্ছে, বলছে এটা সাবজুডিস হবে, আদালতের বিচারাধীন বিষয়। এখন আদালত আদালতের মতো চলতে থাকুক। কিন্তু কোর্ট তো বলছে এটা রাজপথের সমাধানের জিনিস না, কিন্তু কোর্ট বলেছে। কারা? মাননীয় প্রধান বিচারপতি। না না না, প্রধান বিচারপতি তো এটা বলবেনই, কেননা প্রধান বিচারপতি যে পদে আছেন সেখান থেকে তিনি কি বলবেন যে রাজপথে আন্দোলন হলে আমি আমার রায় পরিবর্তন করে দেবো? বিচার বিভাগের মতো চলতে পারে, কিন্তু এই বিচার বিভাগকে চ্যালেঞ্জ জানিয়ে পার্লামেন্ট যে কোনো আইন পাস করতে পারে না। তাহলে মূলত যে মুক্তিযোদ্ধা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া, শুধু মুক্তিযোদ্ধাদের না না, এই বিষয়টা স্পর্শকাতর, বিকজ আমাদের এখন যেহেতু একটা আন্দোলন চলছে, আমরা সে কারণে বলা হয় যে মুক্তিযোদ্ধার সন্তানরা সুবিধা পাবে, কিন্তু তার নাতি পুতি তারা না না, এটা তো সবাই বলছে, সব মুখে বলছে, কিন্তু এই কথা বলতে গিয়ে নাতি পুতিকে সমালোচনা করতে গিয়ে কোনো অবস্থাতে যেন আমরা মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এই বিষয়গুলো নিয়ে যেন আমাদের আপনার অভিমতটা কি? না, আমার অভিমত হলো যে তারা যে আন্দোলন করছে, আন্দোলন, আমরা যদি মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে আসি, সেক্ষেত্রে আপনার অভিমত কি? মুক্তিযোদ্ধাদের ব্যাপার হলো, মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। নিশ্চয়ই। যখন আমরা ঘরের মধ্যে অনেকে বসে থেকেছি, অনেকে পালিয়ে বেরিয়েছি, অনেকে যাকে বলে অনেক কিছু পাকিস্তানিদের সাথে সুযোগ সুবিধা, কেউ রাজাকার হয়েছে, কেউ আলবদর হয়েছে, কেউ আশামস হয়েছে, কেউ চাকরি বাঁচিয়েছি। আর তখন যে মানুষটি একেবারে খালি হাতে ঘর থেকে বের হয়ে গেছে যুদ্ধ করার জন্য, ফলে এটার সঙ্গে শুনুন, পৃথিবীতে খুব অল্প কয়টা জাতি, 3-4টা জাতি যারা ওই যে আপনি বলছিলেন যে নাতিপুতি বা ওই জায়গাটাতে যেটা নিয়ে এখন এটা তো আমি দ্বিমত পোষণ করি। আমি মনে করি না যে যিনি মহান মুক্তিযোদ্ধা আছেন তার পরিবার রিগার্ডেড হবে, রেসপেক্টেড হবে, কিন্তু ফ্যাসিলিটিসগুলো বংশ পরম্পরায় সেগুলো থার্ড জেনারেশনে আসবে। আই ডু নট অ্যাগ্রি উইথ দিস, আমি এই জিনিসটার সাথে একমত পোষণ করি না। আচ্ছা, মানে কারা মানে তার সন্তানরা? না না না, তার সন্তান না, মুক্তিযুদ্ধ এখন একজন যিনি মুক্তিযুদ্ধ করেছেন, তারপরে তার স্ত্রী আছে, তো এই জেনারেশনটা পর্যন্ত থাকুক,
মুক্তিযোদ্ধা ভাতাটা, কিন্তু তার সন্তান, তার নাতি, তার পুতিপাত পরবর্তী জন্মেরটাতে রেসপেক্ট থাকুক, রিগার্ড থাকুক। কিন্তু তারা মানে কোনো অবস্থাতে রাষ্ট্রের জন্য লায়াবিলিটিস হোক, রাষ্ট্র তাদেরকে ভাতা দেখ, তাদের সারা জীবন টানুক, এবং এটা নিয়ে বিভিন্ন পক্ষ কথাবার্তা বলুক, এটা মুক্তিযুদ্ধের যে সম্মান, মর্যাদা বা মহিমা, এটাকে গৌরবান্বিত করে না। কিন্তু মিস্টার রনি, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি তো নিশ্চয়ই আপনার পিতামহ যখন ছিলেন, তারপরে আপনার বাবা আসছেন, আপনি আসছেন, আপনার সন্তানরা আছে, আপনি কি আপনার পিতামহর উত্তরাধিকারী সূত্রে আপনার বাবা সম্পত্তির মালিক হয়েছে, তারপরে আপনি হয়েছেন, তারপর আপনার সন্তান হয়েছে? সেম কিন্তু আমার ক্ষেত্রেও, আমার পিতামহ যদি কোনো সম্পত্তি থেকে থাকে, সেটার কিন্তু উত্তরাধিকার বাবা হয়েছে, বাবা থেকে আমি, আমার থেকে আমার সন্তানরা হবে। তাহলে যে যারা মুক্তিযুদ্ধ করে গিয়েছে, তাদের ত্যাগের জন্য যদি সামান্য একটুখানি আমরা কম্প্রোমাইজ করতে পারি, আমরা আপনার প্রশ্নটাই অসম্মানজনক প্রশ্ন। বিকজ অ্যাচিভমেন্ট, প্রপার্টি, রিগার্ডস অ্যান্ড রেসপেক্ট ইজ নট দ্য সেম থিং। না, আপনি তো সেটা ভোগ করছেন। না না, আমি সেটা ভোগ করছি না। আমি যে সম্পত্তিটা অর্জন করেছি পরিশ্রম লব্ধ, এটা একটা ম্যাটেরিয়ালস, এটা একটা বস্তুবাদী জিনিস। আর আমি বিসিএস পাশ করেছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির উনি যিনি টিচার হয়েছেন, শিক্ষক সমিতির সভাপতি হয়েছেন, এটা ওনার ব্যক্তিগতভাবে। ওনার সন্তান এসে ক্লেম করতে পারবে না যে আমার বাবা এখানে সভাপতি ছিলেন, আমাকে বানাতে হবে। দিস নট লাইক দ্যাট। কিংবা মাননীয় প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী আছেন, কালকে গিয়ে পুতুল অথবা জয় এসে বলতে পারবো না যে আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দাও, বিকজ মাই ফাদার ওয়াজ প্রাইম মিনিস্টার বা মাই মাদার ওয়াজ প্রাইম মিনিস্টার। মূল ব্যাপার হলো কিছু কিছু জিনিস আপন যোগ্যতায় পেতে হয়, আর কিছু কিছু জিনিস উত্তরাধিকারী সূত্রে চলে যায়। এখন দেখা গেল যে তালুকদারের ছেলে তালুকদার লেখে, সৈয়দের ছেলে সৈয়দ লেখে, কিন্তু মুসির ছেলে লেখে না যে আমি মুসি। মূল ব্যাপার হলো যে জিনিসটি মানুষের জন্য খুব রেসপেক্টের বিষয় হয়। এখন মুক্তিযোদ্ধা, হ্যাঁ, একজন বলে যে 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান আমাদের মুক্তিযোদ্ধা, আমার দাদা ছিলেন, অমুক ছিলেন, ফ্রিডম ফাইটার। আজ থেকে এখনও দেখা যাচ্ছে যে মুঘল বংশের অনেক লোক আছে, সুলতানি বংশের অনেক লোক আছে, সিরাজউদ্দৌলার বংশধর আছে, যারা মেডেল নিয়ে ঘুরে বেড়ায় যে আমি অমুক বংশের লিগেছি। কিন্তু মির্জাফরের যারা বংশধর রয়েছে তারা কিন্তু বলে না। তো এটাকে বলা হয় ঐতিহ্য। ঐতিহ্য সবাই ধারণ করতে চায়। কিন্তু এখন নবাব সিরাজউদ্দৌলার বংশধর, সে তলোয়ার একটা নিয়ে, ঘোড়া একটা নিয়ে, সে যদি এখন এটিএন বাংলায় বলে যে আমার অমুক পূর্ব বংশ এখানে জমিদার ছিল বা এই বাংলা শাসন করেছে, অতএব এই ভবনের ট্যাক্স আমার কাছে দিতে হবে, এই সব মানুষ হাসাহাসি করবে এখানে। তো এখানে অনেকগুলো বিষয় আছে। না, তাহলে কি মুক্তিযুদ্ধের কোটাটা হাসাহাসির বিষয়? না, মুক্তিযোদ্ধাদের কোটাটা হাসাহাসির বিষয় না। মুক্তিযোদ্ধাদের নাতিদের পুতিদের যে প্রশ্নটা সে জড়াচ্ছে, মানে প্রশ্ন তাকে করেন, আমাকে না। আমি ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, এই পর্যন্ত চলে যাচ্ছেন। না না না, আমি সেখান থেকে তাকে ঘুরে আনার চেষ্টা করছি। আমার বক্তব্যটা হলো যে এখানে মুক্তিযোদ্ধাদের সম্মান, মুক্তিযোদ্ধাদের কোটা, এবং তার সাথে মুক্তিযোদ্ধাদের যে নাতিপুতিদের যে কোটা, যেটা নিয়ে আন্দোলন করছে, দ্য সেম থিং না। এই দুটো জড়াতে গেলে মুক্তিযুদ্ধের যে সম্মান, মুক্তিযোদ্ধাদের কোটার যে সম্মান, এটা নষ্ট করা হবে। দ্যাট ইজ দ্য মেসেজ ইজ ক্লিয়ার। আমি শুধু 1 মিনিট বক্তব্য শুনে আমি শিক্ষার্থীর কাছে যাবো। দাদা, আপনার কাছে যেহেতু আপনি বোধহয় বিষয়টাকে ধারণ করেছেন, এই যে নাতিপুতিদের কথা যেটা বলা হচ্ছে, সেই জায়গাটা আপনার অভিমত। এই কথাগুলো অসম্মানজনক। জি, আপনি আমার যে বোনটি এখন যুক্ত আছে, আপনি তার সাথে কথা বলেন। তারা কিন্তু যৌক্তিকভাবে বলছে যে তারা সংস্কার চায়। কোটা, এখন যে কোটা আছে সরকারি চাকরিতে, কিন্তু তার সংস্কার চায়। এমনকি 18 সালেও যে আন্দোলন হয়েছিল, আমি একদম স্পেসিফিক বলেছি দাদা, আমি এটা স্পেসিফিক সেই কারণে আমি আপনার কাছে শুধু এই প্রসঙ্গটা শুনে, তারা সারাদিন বলেছে যে আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই। সেটি নিশ্চয়ই সবাই জানে। আমি বলছি 18 সালে যে আন্দোলন হয়েছিল, তার মূল শীর্ষ ছিল সংস্কার। না, সংস্কার মানে যৌক্তিকীকরণ। না, ওইটা ঠিক আছে। আমি যেটা বলছি, আপনারা যেভাবে এই যে মুক্তিযোদ্ধার সন্তান তারা নাতিমুতি পাবে কেন, এই কথাগুলো অসম্মানজনক। আপনারা বলতে গিয়ে তো আমাদেরকে এখানে ব্লেম গেম করা কিছু নাই। আমি সবার কথা বলছি। আমি মনে করি তার থেকে আমার শিক্ষার্থীরা আমার একই প্রশ্ন আপনার সাথে আমি করছি। শিক্ষার্থীরা যৌক্তিক কথা বলতেছে না, যে বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, সেটি নিয়ে তো কারো কোনো কোটার নামে যেন কোনো বৈষম্য না। এবং মিস্টার রনিও কিন্তু সেটা বলেনি। কিন্তু যে বিষয়টা দাঁড়িয়েছে, এটা কি বংশ পরম্পরায় পাবে কিনা, পাওয়া দরকার কিনা, আমি সেটা বলছি। ওরা সেটাই চাচ্ছে। আপনি সেই সংস্কারের একটা আপনি দেখেন না, ওরা কি বলে, ওরা বলছে সংস্কার। 18 সালেও মূল সুদ ছিল সংস্কার, সকল কোটা বাতিল করার দাবি ছিল। ওরা তো সেটা বলছে না। তার মানে যে পরিপত্রটা আমি বলি, যে পরিপত্রটা সরকার দিয়েছিল যে সকল কোটা, কিন্তু ওখানে কিন্তু মুক্তিযোদ্ধা মানে এখন সকল কোটা বাতিল করা হলো। একটা স্পেসিফিক হাইকোর্টের রায়টা কি? হাইকোর্টের রায়টা হলো সরকারের জারি করা যে পরিপত্র, যে সকল কোটা বাতিল করে দেওয়া হলো, ঠিক আছে, সেই পরিপত্রটি সঠিক হয়নি। আমি শিক্ষার্থীর কাছে যাব। আপনি যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে বংশ পরম্পরায় যে পাওয়ার বিষয়টা, সেই জায়গাটা থেকে আপনি কিভাবে দেখছেন? সেই বংশ পরম্পরায় পাওয়ার বিষয়টি আমরা কি কোথাও কোনো আলোচনা করেছি যে বংশ পরম্পরা হবে কি? আপনার অভিমতটা কি? আমি মনে করি যে একটা টোকেন হলে থাকা উচিত।
ইট ইজ দ্য রেসপেক্ট। দ্যাটস রাইট, এটা হচ্ছে আপনার আপনার পরিষ্কার অবস্থা, আপনার অভিমত। কিন্তু তার জন্য আমার যারা এখন আচ্ছা, যারা ঠিক আছে, আন্দোলন, আমরা আমি বলি যৌক্তিকরণ করতে হবে। আমরা একটু আসি। আমি শিক্ষার্থী রাফিয়া রেহনুমা রিদি আমাদের সাথে আছেন, তাই না? আচ্ছা, তো আমরা একটা প্রশ্নের মধ্যে আসছিলাম, আপনাদের যে কোটা সংস্কার যে আন্দোলনটি চলছে, আমরা দেখতে পাচ্ছি আপনারা বেশ সকলে স্বতঃস্ফূর্তভাবে সে আন্দোলনে অংশগ্রহণ করছেন। আপনাদের যে প্রত্যাশাটা সেটি আপনারা কি চান, এবং আপনারা আদালতের যে রায় আছে, এটা সাবজুডিশিয়াল ম্যাটার, মাননীয় প্রধানমন্ত্রী এটা বাতিল করেছেন, আপনারা কি চান? জি, আমাদের প্রাথমিকভাবে মূলত 4টা দাবি ছিল, কিন্তু কিছু অসঙ্গতির কারণে বা কিছু বাস্তবিকতার কারণে আমরা বর্তমানে সেটিকে রিডিউস করে আমাদের একটি লাউড এন্ড ক্লিয়ার এক দফা দাবি আমরা উপস্থাপন করেছি জাতির সামনে। সেটি হচ্ছে সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। অর্থাৎ আমরা চাচ্ছি আমাদের আগের দাবিটা যেটা ছিল যে 18 পরিপত্র পুনর্বহাল করতে হবে, ওইটাতে একটা সমস্যা ছিল এটা যে সেখানে তৃতীয় এবং চতুর্থ গ্রেডের যে চাকরিগুলো আছে সেগুলো ইনক্লুডেড ছিল না। তো তাই আমরা আমাদের দফাটাকে আরো বেশি প্রিসাইজ করেছি। এখন আমরা চাচ্ছি সকল গ্রেডে কোটাটা সংস্কার করা হোক, এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশিরভাগ শিক্ষার্থী মনে করেন যে সব মিলিয়ে কোটা 10%-এর মধ্যে লিমিটেড রাখা উচিত। এবং যেহেতু 18 সালের পরিপত্রটা আসলে বলা হয়েছিল সব ধরনের কোটা বাতিল, এটা আমরা সমর্থন করি না, এবং যৌক্তিক কারণেই হয়তো হাইকোর্ট তার বিপক্ষে তাই আজকে রায় দিচ্ছে। তাই আমরা চাচ্ছি যে এখন আর এটা নিয়ে হেলাফেলা না করে সংসদে এটাকে আইন হিসেবে পাস করা হোক, যাতে ভবিষ্যতে এটা নিয়ে আর কোনো বিতর্কের আপনারা এই 10%-এর মধ্যে কোন জায়গাগুলোকে অগ্রাধিকার দেওয়ার জন্য আপনারা অভিমত ব্যক্ত করছেন? আপনাদের এই যে ধারণার মধ্যে কোন 10% আসলে বেশি যুক্তিযুক্ত মনে হয়? জি, সংবিধান বিধিবদ্ধ যেটা যে মূলত অনগ্রসর এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তো আমরা সেখানে সাধারণ শিক্ষার্থীরা যেটা মনে করছি, আদিবাসীরা আছেন সেখানে, প্রতিবন্ধীরা আছেন সেখানে, এবং এই দিকটাকে আমরা সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মনে করছি। এখন সরকার জি বলুন। হ্যাঁ, সরকার যদি গবেষণা করে মনে করে যে কিছু জেলার মানুষ তুলনামূলকভাবে পিছিয়ে আছে, বা মুক্তিযোদ্ধাদের সরাসরি কিছু সন্তান আছে যারা আসলে ফ্যাসিলিটেটেড হয় নাই, কারণ আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু আসলে মুক্তিযোদ্ধার তকমাটা আসলে কিন্তু নির্ভেজাল আমরা রাখতে পারি। অনেক ভুয়া মুক্তিযোদ্ধা টাইপের সনদ, অমুক্তিযোদ্ধা সনদ সেখানে ছড়াই পড়ছে। তো আসলেই মুক্তিযোদ্ধাদের, সত্যিকারের মুক্তিযোদ্ধাদের একদল প্রজন্ম হয়তো সরাসরি সেই সুযোগটা পায় নাই। আমরা চাই সরকার গবেষণা করে বাকিগুলো ইনক্লুড করুক এই 10%। সেক্ষেত্রে যেটা মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ তুললেন আপনি রেহনুমা, সেক্ষেত্রে তাদের সন্তানদের কথা বলছেন, কিন্তু এর পরবর্তী প্রজন্মের বিষয়ে আপনাদের অভিমত কি? যে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে আসলে সাধারণ শিক্ষার্থীরা কেউই মনে করছে না যে পরবর্তী প্রজন্ম পর্যন্ত এটা যাওয়া উচিত। কারণ আসলে মুক্তিযোদ্ধাদের সন্তানের কথাও কেন বিবেচনা করা হচ্ছে, কারণ এটা কিন্তু বঙ্গবন্ধু নিজে দিয়েছিলেন। হ্যাঁ, তো দেখা যায় বরণের সুযোগ সুবিধাটা আসলে তারা পান নাই, সেটার ক্ষতিপূরণ হিসেবে তারা এটাকে এক্সটেন্ড করতে চাচ্ছেন। কিন্তু আমরা মনে করি এটা যদি এক্সটেন্ড করতেই হয় সেটা সন্তান পর্যন্ত লিমিটেড রাখা যৌক্তিক, নাতিপুতি পর্যন্ত গেলে সেটা অযৌক্তিক হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা কি কোনো একত্রিত কোনো সবাই মিলে কোনো সম্মিলিত প্ল্যান করেছেন যে 10%-এর মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী বা কোনো জেলাকে যদি রাখা হয়? আবার অন্য ক্ষেত্রে আপনি বললেন যে বংশ পরম্পরায় যাতে কোনো ইয়াকে সংযুক্ত করা না হয়, এ ধরনের কোনো কিছুকে আপনারা সবাই মিলে সম্মিলিত কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা, যেটি সরকারের কাছে কোনোভাবে আপনারা পেশ করতে চান? যে আসলে আমি ব্যক্তিগতভাবে 2018 সালের আন্দোলনে ছিলাম না, কিন্তু আমি ওই দিন একটা টকশো থেকে জানতে পারলাম যে 2018 সালে শিক্ষার্থীরা এরকম কিছু একটা গবেষণা টাইপের ওনারা করেছিল, যেখান থেকে তারা তাহলে আমরা রেনুমা আপনার কাছে মোটামুটি বুঝতে পারলাম যে আপনারা 10% কোটার মধ্যে রাখতে চান, এবং আপনারা বলতে চাচ্ছেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী এবং কোনো জেলা যদি পিছিয়ে থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন, মুক্তিযোদ্ধা সন্তানদের ব্যাপারে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে আপনারা বলছেন যে অন্য বিষয়গুলো নিয়ে যাতে কোনোভাবে এই বিষয়টা বিবেচনা না করার জন্য আপনারা বলছেন। এটাই তো আপনার কথা নাকি?
জি, মূলত আমি আরেকবার একটু এমফাসাইজ করে, আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে শুধুমাত্র আদিবাসী এবং প্রতিবন্ধীদেরটা আমরা ডেফিনেট করে দিচ্ছি যে ওরা অবশ্যই থাকবে, আর বাকিটা সরকার যে গবেষণা করে যাদেরকে প্রয়োজনীয় মনে করে তাদেরকে ইনক্লুড করবে। জি, তো গবেষণার মধ্যে আপনাদের কোনো বিশ্লেষণ আছে কিনা, গবেষণার মধ্যে কি হতে পারে? আসলে আমাদের বিশ্লেষণ ওইভাবে কোনো প্রাতিষ্ঠানিক মানে ফর্মাল কোনো বিশ্লেষণ নাই, তবে কিছু জেলা আছে বাংলাদেশের যেগুলো আন্ডার মানে জেলা প্রতিবন্ধী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছাড়া আর কিছু আছে কিনা? যে আমাদের কাছ থেকে ওরকম প্রেসাইজ কিছু নাই, এটা সরকার আইন যেহেতু পাস করবেন, উনি যথেষ্ট গবেষণা করেই সেটা পাস করবেন, আমরা ওনার হাতেই সেই দায়িত্ব ছেড়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতি যাবো, এরপর আমরা আসবো। আমাদের সাথে রয়েছেন জনাব গোলাম মাওলা রনি, রাজনীতিবিদ, কলামিস্ট, লেখক, প্রণব সাহা সিনিয়র সাংবাদিক, এবং একই সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোতাহার হোসেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, তিনি রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আমরা আলোচনায় ফিরে আসবো স্টুডিওতে এবং স্টুডিওর বাইরে অতিথিদেরকে নিয়ে। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি, পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা আসলে শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ সংস্কার আন্দোলন, একই সাথে শিক্ষকদের যে প্রত্যয় স্কিম নিয়ে যে তাদের যে বেদনা, তাদের যে দুঃখ, সে বিষয়ে আমরা কথা বলছিলাম। আমরা কোটা সংস্কার বিষয়ে কথা শুনছিলাম শ্রদ্ধেয় গোলাম মাওলা রনির কাছ থেকে, এবং আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকেও শুনেছি। তবে কোটা নিয়েও কিন্তু আমাদের প্রণব সাহা সিনিয়র সাংবাদিক, আমাদের বন্ধু, তিনিও কথা বলেছেন। আমি একটু শিক্ষকদের বিষয়টা আসতে চাই, আমরা শিক্ষার্থীদের কথায় আবার আসবো। আমি শিক্ষকদের কথা আসতে চাই। প্রণবদা, দেখছিলেন যে প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকরা বলছে যে এখন তারা যারা যোগদান করবে এই 1 জুলাই থেকে, তারা প্রতি মাসে 5,000 টাকা বা তার চেয়ে কম কিছু একটা বলা হয়েছে, এবং এককালীন যে পেনশনের টাকাটা, সেই পেনশনের টাকাটা তারা পাবে না, এবং তাদের যে গ্রেডিং নিয়ে যেটা সিনিয়র সচিব, সেটি নিয়েও কিন্তু ওনাদের মধ্যে একটু মনোকষ্ট আছে, মনোবেদনা আছে। সব মিলিয়ে শিক্ষকদের যে আন্দোলনটাকে, সেই আন্দোলনটাকে আপনি কতখানি যুক্তিযুক্ত মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, শিক্ষকদের আন্দোলনটা এখন অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা শিক্ষার্থীদের উৎস হলো হাইকোর্ট, হাইকোর্টের একটি রায়, সরকারের একটি সিদ্ধান্ত বাতিল করে দেওয়ার রায় নিয়ে শিক্ষার্থীদের একটা ব্যাপার, আর শিক্ষকদেরটা কিন্তু সেটাও সরকারি সিদ্ধান্ত। কিন্তু যেই কথা বলে সরকার থেকে শিক্ষার্থীদের সাথে বসার কোনো উদ্যোগ আমরা দেখছি না, কিন্তু আমরা দেখলাম যে শিক্ষকদের সঙ্গে বৈঠক হবে বলে আমরা শুনলাম। তা এটা তো আর আদালতের বিষয় না। যে সমস্ত শিক্ষকরা কথা বলেন তারা খুব ভালোভাবে সরকারের সঙ্গে সংযুক্ত, তাদের সঙ্গে সরকারের একটা বৈঠক কেন হবে না? দেখেন, যারা পেনশন কর্তৃপক্ষ যে পক্ষ থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে কেন যৌক্তিক না, মানে খণ্ডন করা হয়েছে। আবার তারা ইন্টারভিউ দিয়েও বলেছে, শিক্ষকরাও পাল্টা যুক্তি দিয়েছে। যদি দুই পক্ষই দেন, তার হাসান আহমেদ কিরণের নেতৃত্বেই ডিবেট সোসাইটি যে আন্দোলন হয়, সেখানেই তো ওই কর্তৃপক্ষ এবং শিক্ষকরা বসতে পারে, বসতে পারে। সেই আলোচনাটা আমরা দেখছি না। ফলে দুইটা কিন্তু দুই জায়গা। আবার দেখেন যে শিক্ষকরা ক্লাস বন্ধ করে রেখেছে, 35টা 32টা পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ, তাই না? কারণ আমাদের শিক্ষার্থীরাও মাঠে নামলো। ফলে আমরা দেখলাম যে সকল শিক্ষা প্রতিষ্ঠান একরকম অচল। না, আমি তাদের যে যৌক্তিকতার কথা বলছেন, সেই যৌক্তিকের পাল্টা যুক্তি তো দেওয়া হচ্ছে। আবার না, মানে শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতাটাকে আপনি কিভাবে দেখেন? শিক্ষকদের আন্দোলনের যুক্তি তাদের দিক থেকে ঠিক আছে, আপনার দিক থেকে আবার আমি মনে করি যে দুই পক্ষই ঠিক না। কোন পক্ষে ঠিক না? সরকার এবং সরকারের যে অবস্থান, তারাও বিবেচনা নিচ্ছে না। শিক্ষকদের কথাটা তো শুনতে হবে। শিক্ষকদের আন্দোলনটা তারা আন্দোলন করতেছে, তারা তো তাদের যৌক্তিক বলবেই। আমি মনে করি যে যৌক্তিক কি অযৌক্তিক এই রায় দেব না আমি চাই সমাধান। সরকারের তারা যেটা বলছেন, তারা তো একসাথে যখন তারা এলপিআর এ যেতেন একসাথে 84 বা 85 লক্ষ টাকা পেতেন, তারা এখন পাবেন না। প্রেস লিস্টটা কি বলেছে বলেন? কার প্রেস লিস্ট? জাতীয় পেনশন কর্তৃপক্ষের। সেটা তারা ওনারা গ্রহণ করেননি, গ্রহণ করেন নাই। ওনারা বলছে তাদেরকে বাদ দিতে। হ্যাঁ, তারা ব্যাখ্যা দিতে বলছে। তারা পেনশন এই প্রত্যয় যেটা, সেটা সর্বজনীন, সেটা কি অন্যদের জন্য থাকবে, শিক্ষকদের জন্য থাকবে না? তারা তো বলছে আমাদের থাকার দরকার নেই, তারা তো এটা চায় না। এখন যদি না চান, আমি মনে করি যে প্রত্যয়ের যে জায়গাটা এখন পর্যন্ত আছে, সেইটা হলে অসুবিধা কি? অসুবিধা কি? জি, ঠিক আছে। আমি একটু আমি প্রথমত শিক্ষকরা বলছেন আমরা আমাদের জন্য কথা বলছি, আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি যারা এই পেশায় পরবর্তীতে আসবে, নিশ্চয়ই তাদের সহকর্মীদের জন্য। আমি শুনি, সেটা যদি বলেন তাহলে সেটা তাদের
জন্য আমরা ছেড়ে দিচ্ছি না। নিশ্চিত আপনার কাছে একটু আসবো। অথবা ডক্টর মোহাম্মদ মোতাহার হোসেন, আপনি রয়েছেন সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। জনাব প্রণব শাহ বললেন অসুবিধা কোথায়, আপনার কাছে কি মনে হয় অসুবিধা কোথায়? ধন্যবাদ। আমার মনে হয় উনি খুব ভালো একটা জায়গায় আমাদের ডিসকাশনটাকে নিয়ে এসেছেন। অসুবিধাটা কোথায় এটা মনে হয় ওনারা বুঝেন না যারা এটা করেছেন। এখন এটা আমরা বলছি যে এই প্রত্যয় স্কিমটা আসলে কোনো পেনশন স্কিম না, এটা হচ্ছে ইন্স্যুরেন্স স্কিম। যারা অর্থনীতির ছাত্র আছেন, যারা ব্যবসা প্রশাসনের ছাত্র আছেন তারা বুঝবেন। এখন আপনি বলছিলেন একটু আগে যে ধরেন এখন আমি বিশেষ করে বর্তমান অবস্থায় আমি তো আগের পেনশন সিস্টেমে আছি, আমি এখন যদি রিটায়ারমেন্টে যাই আমি 84 লক্ষ টাকা এককালীন পাবো, আমি 1.5 বছরের আমার আর্ন লিভ আমি বিক্রি করতে পাবো, আমি আরো কয়েক লক্ষ টাকা পাবো, আমার যে প্রভিডেন্ট ফান্ড থাকবে সেটা আমি নিব, নিয়ে দেখা যাচ্ছে যে আমি সারা বছর আমি যে সার্ভিসটা দিয়েছি সেটার জন্য আমার যদি স্যালারি কমও হয়ে থাকে কিন্তু আমার পরবর্তী জীবনটা একদম নিশ্চিত না হলেও অনেকটাই নিশ্চিত যে আমি আমার বাকি জীবনটা এভাবে আমি কাটাতে পারবো। এখন দেখেন প্রবলেমটা হচ্ছে আজকে যারা জয়েন করবে, ধরেন একজন লেকচারার জয়েন করবে 23,000 টাকা স্কেলে, সেখান থেকে যদি তার 10% কেটে নেওয়া হয় তাহলে 2,300 টাকা কেটে নেওয়া হবে। তাহলে উনি যে টাকাটা পাবেন উনি কি এখানে ওনার সংসার নির্বাহ করতে পারবেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা তো 1 টাকাও দেই না। আমরা বলতে যখন সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছেন সেটা স্বায়ত্তশাসিত হোক এবং স্বশাসিত হোক যেখানেই, আমরা কিন্তু এই পেনশনে 1 টাকাও দিতে হয় না আমাদের, আমরা পুরো টাকাটাই সরকারি পক্ষ থেকে দেওয়া হয়। কিন্তু তাহলে এখন যারা শিক্ষকতা আসবেন তাদেরকে যদি দিতে হয় তাহলে এটা বৈষম্য হলো না? 1। 2 নম্বর হচ্ছে এই টাকাটা দিয়ে আপনি যখন এখন থেকে একজন মেধাবী ছাত্র বা ছাত্রী যদি 25 বছরে জয়েন করেন, উনি 40 বছর চাকরি করে ধরেন এই 2065 সালে যদি উনি রিটায়ার করেন, তখন যে টাকাটা দেখানো হচ্ছে যে আপনি মাসে 1,24,000 টাকা পাবেন, সেই ওনারা কি টাইম ভ্যালু অফ মানি এই শব্দটার সাথে পরিচিত আছেন যারা এই জিনিসগুলো করেছেন? আপনি কি ইনফ্লেশন অ্যাডজাস্টেড করেছেন যে এখন থেকে 40 বছর পরে 1,24,000 টাকার দাম কত হবে? আমি এখন যদি রিটায়ারমেন্টে যাই আমি 84 লক্ষ বা এই যে মিলিয়ে 1 কোটি পাওয়ার পরেও প্রত্যেক মাসে 44,000 টাকা করে আমি পাবো। তাহলে এই যে এখন যারা শিক্ষকতায় আসবে তারা কি পাবে? প্রশ্ন হচ্ছে যে উনি সাংবাদিক সাহেব যেটা বললেন যেটা তো আমাদের সমস্যা হওয়ার কথা না, আমাদের সমস্যাটা অবশ্যই আপনি রাইটলি ধরেছেন যে আমাদের সমস্যা না, এটা জাতির সমস্যা। সমস্যাটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাতে যে বেতন আমরা চাকরি করি, বিদেশের বিভিন্ন সুযোগ সুবিধা ছেড়ে এসে দেশের মায়ায় আমরা যারা এখানে থাকি। একটু থাকবেন আমাদের সাথে, আমরা যেহেতু আলোচনাটা কয়েকটা সেকেন্ড আমাকে একটু শেষ করে দেন, পরে শেষ করে দেন। এটা হচ্ছে যে যদি তারা নিশ্চয়তা না পায় কোনো কিছু তাহলে এখানে মেধাবী শিক্ষার্থীরা তো এই প্রফেশনে আসবে না, এটা তো জাতীয়ভাবে আমাদের ক্ষতি হয়ে যাবে। এটা টার্সিয়ারি এডুকেশন, বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষার প্রত্যেকটা স্তরই গুরুত্বপূর্ণ, কিন্তু বিশ্ববিদ্যালয়কে অন্যভাবে দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষা গবেষণায় মেধাবী ছাত্রছাত্রী না আসে তাহলে এই শূন্যতা আমাদের পূরণ করবে কে? এটা তো জাতীয় সমস্যা, এটা আমরা অন্ধকারের দিকে নিমজ্জিত হব। সেই কারণেই আমরা শিক্ষক হিসাবে আমাদের বিবেকের তাড়নায়, যদিও আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত না, তারপরেও আমরা আন্দোলন করছি। জি ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন। আমি প্রণব শাহ শুনছিলেন, আপনার বিশ্লেষণ কি আছে? তিনি যেটা আপনি বললেন যে যাই হোক দুজনের মধ্যে আপনি আপনার আলোচনাটাকে কিভাবে নিতে চান? না দেখেন এই আলোচনা তো হইতে পারে, উনি একজন শিক্ষক মানুষ তাই না, ওনারা এটা গবেষণা করে দেখাতে পারে। আবার যে বিশ্লেষণ আমরা পেনশন কর্তৃপক্ষের কাছে শুনছি সেটা নিয়ে ডিবেট হইতে পারে। এখন ডিবেটটা তো আলোচনা করে শেষ করতে হবে। দেখেন আলটিমেটলি কি হচ্ছে, আমার তো শিক্ষার যে সমস্ত শিক্ষা কার্যক্রম যে বন্ধ হচ্ছে সেটা নিয়ে মাথা ব্যথা কার হবে না, সেটি তো এইটা দেখেন আমি ওনার সাথে একমত, আমি বলি সেটা, আমি তো বলি ওনার সাথে আমি একমত। এইটা তো কালকেরই বিষয় না, এটা তো শিক্ষা একাডেমিক কার্যক্রম চালায়ও তো এই আলোচনা করে এটা শিক্ষা একাডেমিক কার্যক্রম চালাকালীন অবস্থায় মার্চ মাস থেকে ওনারা বলে আসছে। হ্যাঁ, তার মাঝে সরকারের তারা তো সবাই সরকারের সঙ্গে যুক্ত। আচ্ছা, তারা কারা সরকারের সঙ্গে যুক্ত সেটাই না, এখন যেটি হচ্ছে এটা তো ভাই আমার থেকে আপনি বেশি জানেন যে কারা সরকারের সাথে যোগাযোগ আছে কিনা আছে। এমনকি আমরা এও শুনলাম যে সাধারণ সম্পাদক আওয়ামী লীগ, রাজনৈতিক দল, ক্ষমতাসীন রাজনৈতিক দল, তার সাথে বৈঠক হচ্ছে, সেটা একদিন রাতের মধ্যেই আবার সেটা উবে গেল যে বৈঠক হচ্ছে না। তাহলে কোথাও একটা ঝামেলা আছে। শিক্ষকদের যেটা প্রাপ্ত চাওয়াটা সেটা যুক্তিযুক্ত না, আমি তো অযৌক্তিক বলতেছি না, আমি বলছি যে সেটা সুরাহা চাই আমি। না, আমার লক্ষ্য একাডেমিক কার্যক্রম। ভাই আমি ছাত্রদের শিক্ষকদের সমর্থন করি, কিন্তু আমি এই ব্লকেট চাই না।
এই ব্লকে পরিষ্কার চান না। না, কারণ আমার যে রুগী, যে বঙ্গবন্ধু হাসপাতালে যে সমস্ত রুগীরা কালকে ভুক্তভোগী হয়েছে, তার কি কেউ সুরাহা দিতে পারবে? না, তাহলে দুটি হাসপাতাল ওখানে। মানে আপনি মনে করছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলনটা এবং শিক্ষকদের যে আমি মনে আন্দোলনটা, করি যে কোনো আন্দোলন সাধারণ মানুষকে ভোগান্তি দিয়ে হবে না এখন। কিন্তু যদি কারণ এখনকার সেই মানুষের আন্দোলনের যে সমাধান যদি আয়ের ব্যবস্থা, যে দ্রব্যমূল্যের দাম, সবকিছু মিলিয়ে যে অবস্থার মধ্যে আছে, তাতে একদিনের কর্ম না করাটা খুবই ভোগান্তির বিষয়। মানে সে কারণে আপনি মনে করছেন এই, আমি মনে করি শিক্ষকদের যদি এটা আমি যৌক্তিক যদি ধরে নিই, তা আমি মনে করি যে আলোচনার স্বার্থে হলেও একাডেমিক কার্যক্রমটা বন্ধ করার আমি পক্ষে। জি, একটু বলবেন প্রফেসর মোতাহার, একটু বলবেন যে জি, আমি ধন্যবাদ। আমি এখানে সাংবাদিক মহোদয়, আপনি মনে হয় একটা জিনিস জানেন না যে আজকে এই আন্দোলনে আমরা আজকে আসি নাই, গত 3.5 মাস ধরে আমরা ধারাবাহিক ভাবে। আমরা জানবো না কেন? আপনাদেরকে আবার আমরা ছাড়া কে দিয়েছে? আমাকে একটু শেষ করতে দিন প্লিজ। না, বলেন জানেন না। আপনি আমাকে প্লিজ একটু শেষ করতে দিন। আপনি যখন বলেছেন তো এটা আমার না, আপনি তো আমাকে বললেন জানি না। আমরা প্রথমে প্রতীকী অবস্থান করেছি, আমরা মৌনমিছিল করেছি, আমরা 1 ঘন্টার কর্মবিরতি, 2 ঘন্টার কর্মবিরতি, অর্ধ দিবস কর্মবিরতি, গত 30শে জুন আমরা পূর্ণ দিবস কর্মবিরতি, এবং সেখানে পরীক্ষা আমরা চালু রেখেছিলাম। এরপরে 1 তারিখ থেকে, এটা তো আমরা 1 মাস আগে ঘোষণা দিয়েছি যে আমাদের জুলাই 1 তারিখ থেকে আমাদের সর্বাত্মক কর্মবিরতিতে যেতে হবে। এখন আপনি যেটা বলছেন সেটা যদি আমাদের সাথে আলোচনা করা হতো, আমাদের ফেডারেশনের মহাসচিব চ্যালেঞ্জ করেছেন যে ইন্স্যুরেন্স থেকে উনি কাকে নিয়ে আসবেন, নিয়ে আসুক, এবং আমাদের এখান থেকে আমরা আমাদের প্রতিনিধি দিব, আমরা কথা বলবো। উনি যদি আমাদের বুঝিয়ে দিতে পারেন যে ওনার বর্তমান যে স্কিম যেটা দেখাচ্ছেন সেটা যদি সুপিরিয়র হয়, বেটার হয়, আমরা সেটা ওনাকে মেনে নিব। আর ওনাকে যদি উনি ক্যালকুলেশনে ভুল করে থাকেন, উনি যদি ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন, তাহলে ওনাকে ওটা মেনে নিতে হবে। আমরা তো আলোচনা সবসময় খোলা, যে মন্ত্রী মহোদয় আমাদেরকে ডেকেছিলেন, আমরা কিন্তু সেদিন আলোচনার জন্য সবাই গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। আমরা 4 জন সভাপতি ওখানে ওয়েট করতেছিলাম। ওই মুহূর্তে আমরা শুনলাম যে আজকে উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় মিটিংটা হচ্ছে না। তা আপনি যেটা বলছেন, আমরা শিক্ষক হিসেবে আমাদের কাজ হচ্ছে ক্লাসরুমে থাকা, গবেষণাগারে থাকা। আমরা যে বাইরে আছি এটা আমাদের মনে কষ্টের কারণ, আমরা খুব ব্যথিত, কিন্তু আমাদের তো উপায় নাই, আমাদের দেয়ালে তো পিঠ থেকে গেছে। আপনার মত দিয়ে বলছি যে এতদিন কেন আমাদের সাথে কেউ আলোচনা। কালকে আমাদের মহাসচিব বলেছেন যে 8 দিন ধরে আমরা টানা কর্মবিরতিতে আছি, ওই এখন পর্যন্ত একটা ফোন আমি পেলাম না। তার মানে কি, শিক্ষা গোটা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ গুলো, সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কার্যক্রম হচ্ছে না। এতে কি কারো কোনো টনক নড়ছে না? এদিকে দেশের কোনো ক্ষতি হচ্ছে না? এর দায় কি শুধুই শিক্ষকদের? এর দায় কি অন্য কাউকে নিতে হবে না? হ্যাঁ, আমরা অবশ্যই দায় নিব, কিন্তু সেই দায়টা তো আমরা মেটাও দিতে পারবো, আমরা এক্সট্রা ক্লাস নিতে পারবো, আমরা ছুটির দিনে ক্লাস নিতে পারবো, কিন্তু অন্য পক্ষের কি করার আছে এই ব্যাপারে? সেজন্য আমরা সরকারকে সমালোচনা করতেছি, আমরা সেই জন্য আপনাদের ধন্যবাদ। এবং এখানে আমাদের যে আরো একজন প্রথিতযশা আলোচনা করতেছেন, মিস্টার গোলাম মাওলা রনি। জি জি, রনি ভাই কলম দিয়ে লিখছেন, আমরা দেখি কোনো কবিতা বা কোনো ছন্দ আসে কিনা। আমরা বিরতি যাওয়ার আগে একটু কিছু বলবেন কিনা। আমরা দেখলাম যে শিক্ষকরা বলছেন যে আমরা কেন রাস্তায় আছি, কেন মাঠে আছি, কেউ কি একটু খোঁজ নিয়েছি কিনা, খবর নিয়েছি। প্রথমত শিক্ষকদেরকে সম্মান করতে হবে বিভিন্ন কারণে। এখনো পর্যন্ত আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক হিসেবে আসেন, অন্য যে কোনো পেশায় যারা সবচেয়ে ভালো ছাত্র হয়, তাদের চাইতেও শ্রেষ্ঠতা ছাত্রগুলো সাধারণত ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা হন তারা বিশ্ববিদ্যালয়ে আসেন। তো পরবর্তীতে দেখা গেল তাদের সাথে অধস্তন চিন্তা চেতনায় কর্মে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে তাদের মাথার উপরে যদি চাপিয়ে দেওয়া হয়, এটি তাদের আত্মমর্যাদায় লাগে, অসম্মানিত বোধ করে তারা, এবং তাদের সেই অসম্মান বোধ করা থেকে কোনো গবেষণা কর্ম হয় না, কোনো প্রোডাক্টিভিটি হয় না। তো কাজেই আমি মনে করি যে কোনো দেশের, এবং এটা শুধু এখন নয়, 1000 বছর ইতিহাসে শিক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত, যে রাষ্ট্র, যে রাজা, যে পরিষদবর্গ তাদেরকে মাথায় করে রাখতে পেরেছে, তারা তত বেশি সভ্য হয়েছে। এগুলো এক। 2 নম্বর হলো যে যারা আবার একটু ধরেন খুব মেধাবী হন, যেমন প্রফেসর যারা আছেন, এদের একটা ন্যাচারাল আল্লাহ এদেরকে একটা করে দিয়েছে, এরা খুব সেলফ সেন্টার্ড হন, এরা স্বার্থপর, আত্মকেন্দ্রিক হন, লেখাপড়া, লাইব্রেরি, এসব নিয়ে এটা নিয়ে ওই মানে আছে, দুনিয়ার নিয়ে তাদের এত চিন্তা ভাবনা থাকে না, দৌলত সম্পদ নিয়ে এত না, আত্মকেন্দ্রিক হয়ে থাকেন, গবেষণা করেন, আকাশের পাখি দেখে হাসতে থাকেন, এরকম কবিতা লিখতে থাকেন। তো এই অবস্থা, তো সেই মানুষগুলো যখন রাস্তায় নেমেছে, ইট মিনস তাদের আতে ঘা লেগেছে।
অর্থাৎ তাদের আতে ঘা লেগেছে। তো যেহেতু তাদের আতে ঘা লেগেছে, আমি তো আগেই বলেছি যে যারা সিদ্ধান্ত নিয়েছে, সেটা ওবায়দুল কাদের সাহেব যদি বলেন, তারপরে শেষে অন্য যে কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব বলেন, বা পেনশন স্কিমে যারা সিদ্ধান্ত নিয়েছেন আমলা বলেন, তাদের সবার চাইতে পাবলিক পরীক্ষাগুলোতে এদের রেজাল্ট ভালো, এরা মেধাবী হিসাবে স্বীকৃত। তো কাজে তাদের যে বিষয়টি নিয়ে তারা অভিযোগ জানাচ্ছে, এই বিষয়টি নিয়ে অন্য যারা আছে তারা ইগো ত্যাগ করে এদের সঙ্গে বসাটাই হলো বুদ্ধিমানের কাজ। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা আবারও একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জনাব গোলাম মাওলা রনি, কলামিস্ট, রাজনীতিবিদ এবং বিশ্ব সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব প্রণব সাহা রয়েছেন আমাদের সাথে, এবং স্টুডিওর বাইরে আমাদের সাথে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোতাহার হোসেন, শিক্ষার্থী রাফিয়া খাতুন। আমরা একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম শিক্ষক এবং কোটা সংস্কার যে আন্দোলন, সেটা নিয়ে কথা বলছিলাম। আমি আপনাকে শেষ করার আগে থামিয়ে দিয়েছিলাম। আসলে এই দুইটা বিষয় নিয়ে আমি একসাথে এখন আলোচনাটা সমাপ্ত করতে চাই, সময় যেহেতু কম। শিক্ষকদের যৌক্তিকতা শিক্ষক তুলে ধরলেন এবং শিক্ষার্থীদের যৌক্তিকতা শিক্ষার্থী তুলে ধরলেন। আপনি একেবারে শেষ বিশ্লেষণে আপনি কীভাবে দেখছেন? আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু একটা রাজনৈতিক সরকার ক্ষমতায়, এখানে সব কিছুর ঊর্ধ্বেই রাজনৈতিক যে শিষ্টাচার, পলিটিক্যাল ম্যাচুরিটি এবং রাজনৈতিক যে পলিটিক্যাল নেগোসিয়েশন, এর মাধ্যমেই যদি এই দুটো সমস্যার সমাধান করা যায়, সব দিকে ভালো হয়। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে যারা ছাত্ররা আন্দোলন করতে এসছে, অলমোস্ট সবাই বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেছে শ্রদ্ধার সঙ্গে, এবং তারা বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমাদের এখনো বিশ্বাস আছে। তো এই বিশ্বাসের যে জায়গা, আস্থার এবং ভালোবাসার জায়গাটি যেন নষ্ট না হয়। কারণ এখনো পর্যন্ত মানে কেউ এই প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে অন্য কারো কাছে কোনো কিছু দাবি করছে না। তো কাজেই এই যে একটা পলিটিক্যাল যে শিষ্টাচার দেখাচ্ছে, ছেলেমেয়েরা দেখাচ্ছে, এবং তারা খুবই ডিসিপ্লিন ওয়েতে, ডিসেন্ট ওয়েতে এবং প্ল্যান্ড ওয়েতে যেভাবে তারা রাস্তায় নামছে, এবং এখানে অন্যান্য যারা রাষ্ট্রের বাহিনীগুলো আছে, অন্য সময় যারা খুব অ্যারোগ্যান্ট হয়ে যায়, তারা কিন্তু ছেলে মেয়েদের সাথে অ্যারোগ্যান্ট হতে পারছে না। আমার ভয় হচ্ছে যে সরকার যদি এটা মানে খুব দ্রুত নিষ্পত্তি না করে পলিটিক্যালি, বা এটা যদি কেবলই মাত্র বিচার বিভাগের উপর ছেড়ে দেওয়া হয় এবং এটা যদি লিঙ্গারিং হয়, তাহলে এখন দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নামছে, তাদের সঙ্গে কলেজের ছেলেমেয়েরা নামবে, এবং আর কদিন পরে এগুলো তো একটা মানে এটা অনেকটা কী বলবো, তারুণ্যের মতো। দেখলাম যে রাজশাহী না কোন একটা ইউনিভার্সিটিতে তাহিরির ওই জিকির করে এই পোলাপা নাচতেছে, তাহিরির জিকির, মানে কোটা সংস্কার আন্দোলনে মানে তাহিরির জিকির বাজিয়ে ওয়াহু ওয়াহু এই কথা বলে বলে সেই মানে সব নাচানাচি করছে, এবং এটা যমুনা টেলিভিশন একটা স্পেশাল 2 মিনিটের একটা দারুণ ভাইরাল ভিডিও হয়েছে। তো এখন এই যে ছেলেমেয়ে যে রাস্তায় নেমে আসছে, এর মধ্যে কিন্তু তারুণ্যের একটা বিনোদনও আছে, এবং এই বিনোদনটা একটা সময় বিনোদন থাকবে না, এটা সহিংসতায় চলে যাবে। ফলে এটাকে আর বাড়তে না দিয়ে যত দ্রুত সম্ভব এটা সমাধান করা হলো ছাত্রদের ব্যাপারে আমার বক্তব্য। আর দ্বিতীয় ব্যাপার হলো যে আপনি তো আবার আমাকে শিবিরের লোকঠুক বানায়েন না, কোরআন টোরআন বললে সবসময় মনে করে যে এই অবস্থাতে, এই যে আমরা যখন লাশ কবরে রাখি তখন একটা দোয়া পড়া হয়, আমি আরবিটা বললাম না, যদিও জানি, বললে বলবো যে মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে হে মানুষ, তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রাখা হলো, আর এই মাটি থেকে একদিন তোমাকে আবার তুলে আনা হবে। তো এই সরকারের যে উত্থান সেটা কিন্তু এই বিচার বিভাগ থেকে বুঝতে হবে। অর্থাৎ এই যে বিচারপতি খায়রুল সাহেবের সময়টাতে এই যে তত্ত্বাবধায়ক সংক্রান্ত যে বিষয়টা নিয়ে এই যে সরকার সব সময়টাতে বিচার বিভাগের দ্বারা বেনিফিটেড হয়েছে, আমার ভয় লাগে যে এই বিচার বিভাগের কোনো রায় এবং এই বিচার বিভাগের কোনো কিছুর কারণে সরকার মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে কিনা, এবং এটাই হলো প্রকৃতির নিয়ম। আমি মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে নিয়েছি, আবার এখান থেকে উঠাবো। আপনি সেই সংখ্যাটা করছেন যে এই বিচার বিভাগ থেকেই সরকারের উত্থান, এবং এই বিচার বিভাগকে কেন্দ্র করে সরকারের স্থিতি, আবার এই বিচার বিভাগের কোনো সিদ্ধান্তের কারণে সরকার বিপদে পড়ে কিনা, আমি এই শঙ্কার মধ্যে আছি। আমরা একেবারে সময় কম, অধ্যাপক মোতাহার আপনি থাকবেন। আমি শিক্ষার্থী রাফিয়া রেহনুমা রিদি একেবারেই শেষ 30 সেকেন্ডে বলবেন কিনা, আপনারা আর কতদিন এই আন্দোলন নিয়ে থাকবেন? আপনারা কি এর পরিসমাপ্তি টানতে চাচ্ছেন না? যে পরিসমাপ্তি তো আমরা অবশ্যই টানতে চাচ্ছি, আমাদের খুবই কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে, কিন্তু সেটা সেই দাবিটা মেনে নেওয়ার পরেই, আমাদের দাবিটা যখন মেনে নেওয়া হবে, আমাদেরকে আশ্বাস দেওয়া হবে যে সংসদে এই ধরনের একটা আইন পাস করানোর তারা চেষ্টা করছেন,
তখনই আমরা এই আন্দোলনের পরিসমাপ্তি করতে পারবো। মানে আপনাদের যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন বলে আপনারা মনে করছেন? জি। আপনাদের সাথে সরকারের পক্ষ থেকে কেউ কি কোনো যোগাযোগ করেছে? জি না, এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। আপনারা শিক্ষামন্ত্রী মহোদয় বা অন্য সংশ্লিষ্ট যারা সরকারের কাছাকাছি আছেন তাদের সাথে আপনারা কথা বলেছেন? না, আমাদের সাথে আসলে যোগাযোগ করা হয়নি কোনো পক্ষ থেকে। জি, রেনুমা আমরা শেষ করবো। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোতাহার হোসেন, আপনার কাছে কিন্তু একই প্রশ্ন। আপনারা কতদিন এই আন্দোলন এবং ক্লাস থেকে বিরত থাকবেন, যেটা আপনারা বারবার বলছেন যে আপনাদের ক্লাসে ফিরে যাওয়ার ইচ্ছা আছে, এখন যদি এটা শুরু হতে সময় লাগে তাহলে আপনারা অন্য কোনো বিকল্প পথে যাবেন কিনা? সেটা আমরা তো আন্দোলন করছি আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে। তো সেটা আমরা অবশ্যই সেটা চিন্তা করে দেখবো, বাট আমরা আশাবাদী যে আমার মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই বিষয়টা ওই কতদূর যাওয়ার আগেই সমাধান করবেন। আমি আপনার 10-15 সেকেন্ডে আরেকটা জিনিস বলতে চাচ্ছি, যদি আমাকে কালাম করেন। দ্রুত বলছি যে এই সর্বজনীন পেনশনটা যখন চালু হয় তখন বলা হয়েছিল যে যাদের পেনশন নাই, মনে করেন বেসরকারি কর্মকর্তা কর্মচারী বা অন্যান্য প্রফেশনের, ইভেন যে স্বায়ত্তশাসিত কিছু সংস্থা আছে যাদের পেনশন ছিল তাদের জন্য। কিন্তু আমাদেরকে কিন্তু এই বিশ্ববিদ্যালয় পরিবারকে হুট করেই কিন্তু ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কিন্তু একটা পেনশন স্কিম অলরেডি আছি এবং আমরা সেটাতেই স্যাটিসফাইড, ভালো হোক মন্দ হোক আমরা সেখানেই থাকতে চাচ্ছি এবং আমরা এই যুক্তিটাই বুঝাতে চাচ্ছি যে আমরা তো বাড়ি গাড়ি। আপনাদের অভিযোগটা কার বিরুদ্ধে? আপনাদের অভিযোগটা কার বিরুদ্ধে? আমরা কারো কিছু অভিযোগ না, আমরা চাচ্ছি যে আমাদেরকে যে এই যে আপনাদেরকে প্রত্যয় স্কিমে ঢুকিয়ে দেওয়া হলো, নিশ্চয়ই কোনো না কোনো ভাবে এখানে ঢুকানো হয়েছে। এখানে অর্থ মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপনে আমাদেরকে ঢুকানো হয়েছে। আমরা চাচ্ছি যে এই প্রত্যয় স্কিমের বিরুদ্ধে আমরা না, আমরা চাচ্ছি আমাদের ইনক্লুশন, আমাদের অন্তর্ভুক্তির বিরুদ্ধে। আমরা যেখানে আছি সেখানেই থাকতে চাই। আমাদের এই শিক্ষক সমাজকে বা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল কর্মকর্তা, তার মানে আপনারা এটা শেষ না হওয়া পর্যন্ত আপনারা আপনাদের ক্লাস বর্জন করতেই থাকবেন নাকি? আমাদের ফেডারেশনের আমাদের সিদ্ধান্ত এটাই আছে যে আমরা যেহেতু আমরা আমাদের আন্দোলনের শেষ পর্যায়ে আমরা মানে শেষ ধাপে এসে গেছি, এখন এখান থেকে আমাদের ফিরে যাওয়ার সুযোগ নেই। শেষ ধাপ বলতে কি আপনাদের সাথে কোনো কথা হয়েছে কারোর সাথে? শেষ ধাপ বলতে নিশ্চয়ই কোনো ইঙ্গিত আছে আপনাদের কাছে? না, আমরা আমাদের পক্ষ থেকে বলছি যে আমরা তো সব ধরনের প্রক্রিয়া ফলো করে এখন কর্মবিরতিতে আছি, সেটা বলতে চাচ্ছি সর্বশেষ। এর বাইরে তো আমি আমাদের আর কিছু দেখছি না। আমরা চাচ্ছি যে আমরা এই দাবিতে আছি এবং আমাদের দাবি যে যৌক্তিক, আমরা মনে করছি যে সরকার পক্ষ এটা বুঝতে পারবেন, অনুধাবন করবেন, মেনে নেবেন এবং দ্রুতই আমরা আমাদের ক্লাসে ফিরে যাব। আমাদের মেনে না নিলে ক্লাসে ফিরে যাবেন না? আমাদের সেই ধরনের সিদ্ধান্তই ফেডারেশন থেকে নেওয়া হয়েছে। জি দাদা, আমি দুইটা নিয়ে ওয়াইন্ড আপ করতে চাই আপনার কাছ থেকে। প্রথমত আমি শিক্ষার্থীদেরকে আজকে ধন্যবাদ জানাবো, যদি আমি ঠিকটা জেনে থাকি কর্মসূচি যেটা আজকে হয়েছে যে বুধবার দিন আবার তারা ব্লকেট বাংলাদেশ নামে যেটি করছে, কালকে এটা থাকছে না। এবং আমরা এর সঙ্গে এও খবর পেয়েছি, আজকে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে হাইকোর্টের যে সিদ্ধান্ত মানে রায়টা তার সম্পর্কে উনি আপিল করবেন আগামী বুধবার। ওনাদের বোধোদয় হচ্ছে, মানে ওনারা চাচ্ছেন। আমি কেউ কারো বোধোদয় হলো কিনা জানি না, আমি ইনফরমেশন হিসেবে বললাম। এবং দুটি তথ্যই আমাকে আশাবাদী করছে যে প্রথমত আমার ব্লকেট থাকছে না কালকে, সেটি একটি। আর পরশুদিন যদি অ্যাপিল বিভাগে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে অ্যাপিল করা হয়, আমি আশা করি আমাদের মহামান্য আদালতের কাছে, যারা আমাদের সংবিধানের সংরক্ষক, ব্যাখ্যাদানকারী এবং আমাদের বিচারের সর্বশেষ ভরসা, আমরা আশা করি যে তারা সমাজের বাইরে না, তারা শিক্ষার্থীদের এটা দেখছে। আমরা আশা করি যেমন কিছু হবে যাতে আমার শিক্ষার্থীদেরকে হয়তো বুধবার দিন এই ব্লকেটে না করলেও হয়তো হতে পারে, আমি সেই আশার দিকে তাকিয়েছি। মহামান্য আদালতে যাচ্ছে কবে? বৃহস্পতিবার, বুধবার। এবং কালকে কিন্তু শিক্ষার্থীরা কালকে করবে না ব্লকেট, তারা আবার বুধবার দিন করবে। এবং অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন উনি বুধবার দিন এটা আপিল করার উদ্যোগ নেবেন। আমরা সেই আশার দিকে তাকিয়ে আছি। আর শিক্ষক মহোদয়ের কাছে আমাদের সম্মানিত শিক্ষকদের প্রতি সম্মান রেখেই বলছি, ওনারা কিন্তু আজকে ওইরকমভাবে নামেন নাই। এবং আমরা আশা করি, এবং এইটা আরেকটু শুধু বলতে চাই, কোনো একজন অর্থমন্ত্রী কিন্তু একক সিদ্ধান্তে কোনো কিছু নিতে পারে না। এটা একটা ক্যাবিনেট, এটি একটি সংসদীয় পদ্ধতি, এটার মধ্যে নির্বাহী কর্তৃপক্ষের সর্বোচ্চ জায়গায় অনুমোদন না থাকলে কোনো প্রজ্ঞাপন জারি হতে পারে না। আমি মনে করি শুধু অর্থ মন্ত্রণালয় নয়, এখানে সরকারে আজ হোল আছে, ফলে সেইটা আমার মনে করি সেজন্য সরকারের কাছেও আমাদের যে শিক্ষক সম্মানিত শিক্ষকদের সাথে তারা বসুক, পেনশন কর্তৃপক্ষ বসুক, অর্থ মন্ত্রণালয় বসুক এবং শিক্ষা মন্ত্রণালয় বসুক, বসে এই জায়গা শুরু হোক। আমরা একটা মাঝের জায়গায় থাকতে চাই, কারণ আমরা কোনো পক্ষ না, আমরা সাধারণ মানুষের পক্ষ চাই। এখন 35টাই 39টি বিশ্ববিদ্যালয় যদি বন্ধ থাকে, তার বাইরে বহু মানুষ আছে, তাই না? এবং শিক্ষার্থীরা রাস্তাঘাট এবং রেল লাইনও আজকে দেখলাম অবরোধ হয়েছে। রেল লাইন অবরোধ হয়েছে, যে একটা রেল লাইন অবরোধ থেকে যে কোনো ঘটনা ঘটেছে। ঠিকই বলেছেন গোলাম রনি যে ঘর পড়ার মধ্যে মনে অনেক মানুষ আলু পোড়া দিতে চায়। তা আমরা চাই না
যে সেরকম একটা ব্যাপারে দেশটা বিশৃঙ্খল হোক এবং আমার শিক্ষার্থীদের ভাই বোনদের কোনো দুর্নাম বা অপবাদ হোক। শেষ করছি এই কথাটুকু বলতে চাই, এক বাক্যে যদি বলতে চান, আপনারা কি ঘর পড়ার মধ্যে আলু পড়া দিবার জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? যেটা আমরা দেখলাম ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি এই শিক্ষক কোটা আন্দোলনে ভর করেছে। প্রথমত বলে যে আমি বিএনপির সাথে শুধু একবার ইলেকশন করেছি, আমি বিএনপির নেতা নির্ধারণ বা নেতা পর্যায়ে কোনো নয়। আগামীতে নমিনেশন চাইবো, দিলে দিবে, না দিলে না দিবে। যার জন্য এই আন্দোলনের মধ্যে বিএনপি আলু পোড়া দিবে না দিবে, এটা বিএনপি যারা পোর্টফোলিও ধারী আছে। আপনি কি ধারণা করেন যে বলা হচ্ছে ঘর না, এখানে কোনো ধারণার বিষয় না। উনি যেটা প্রণব যেটা বলেছেন, এটা সবাই যখন কোথাও আগুন লাগে ওর মধ্যে আলু ফিকে মারার জন্য একটা গ্রুপ দাঁড়িয়ে থাকে আলু নিয়ে, আর এক লোক লবণ নিয়ে দাঁড়িয়ে থাকে, ওই যারা গোপাল ভাঁড়, তারা হলো গোপাল ভাঁড়, দাঁড়িয়ে থাকে যে কি করে আলু খাবে আর কি। তো যখনই একটা অরাজকতার অবস্থা সৃষ্টি হয়, সেখানে ওই যে কোনো মন্দ কাজ করার জন্য অসংখ্য লোক দাঁড়িয়ে থাকে। তো এখন এই যে একটা আন্দোলন চলছে, এই আন্দোলনের যে সৎ উদ্দেশ্য আছে এটা যেমন সত্য, তার সাথে সাথে এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য বহু পক্ষ বিপক্ষ সবসময় ছিল, এখনও আছে, আগামীতে থাকবে। জি প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিক্ষকদের যে আন্দোলন এবং কোটা সংস্কারের যে আন্দোলন চলছিল শিক্ষক এবং শিক্ষার্থীদের একেবারে কাকতালীয়ভাবে একই সময় হয়ে গেল, সেটা একটা সুরা হোক। এবং আমরা দেখেছি আমাদের যে অ্যাটর্নি জেনারেল তিনি অলরেডি আজকে বলেছেন যে এটি হয়তো বা আগামী বুধবার হয়তো আসবে, তার একটা সুরাহার পথ আমরা পেয়ে যাব। এবং শিক্ষকদের ক্ষেত্রেও আমরা একই জিনিস আশাবাদী হতে চাই, যেহেতু সেটি কোনো আদালতের ব্যাপার নয়, সেটি সরকার বা শিক্ষক কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে বসে ওরা একটা সুরা হয়ে আমাদের শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবেন, শিক্ষকরা ক্লাস নেবেন এবং বর্তমানে যে অস্থির অবস্থা চলছে সেই অস্থির অবস্থা থেকে আমরা একটা মুক্তি পাবো সেই প্রত্যাশা করে আমরা আজকের ইস্পাহানী ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক যে আমাদের অনুষ্ঠানটি শুভরাত্রি সেই আয়োজনটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।